নমস্কার, বাংলা শ্রুতিগল্পের চ্যানেল মরীচিকায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের নিবেদন লেখিকা শ্রীমতী দেবদত্তা ব্যানার্জির লেখা চৌধুরী ভিলার সেই রাত। লেখিকার জন্ম উত্তরবঙ্গের পাহাড়, নদী আর চা বাগানে ঘেরা ছোট্ট শহর মালবাজারে। লেখালেখির অভ্যাস ছোটবেলা থেকেই। জলপাইগুড়ির এসি কলেজ থেকে পাশ করে স্নাতকোত্তর পড়াশোনার জন্য প্রথম কলকাতায় পদার্পণ। এরপর এখানেই সাংসারিক জীবনে প্রবেশ। বর্তমানে দমদমের বাসিন্দা লেখিকা 2 সন্তানের জননী। তবে লেখায় ঘুরে ফিরে আসে উত্তরের শীতল বাতাসের ছোঁয়া। চৌধুরী ভিলার সেই রাত গল্পটি প্রথম প্রকাশিত হয় শারদিয়া সাতকাহন পত্রিকায়। গল্পটি পাঠ করার অনুমতি দেওয়ার জন্য আমরা লেখিকার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। শুরু হচ্ছে চৌধুরী ভিলার সেই রাত। ছটা কালো কুচকুচে তৈলাক্ত দেহধারী এক সুরে গলা মিলিয়ে ছুটে চলেছে। ওদের শরীরের বাঁধা ধরা ছন্দে অল্প অল্প দুলছে কাঠের পালকি। দরজার ফাঁকে রেশম সুতোর কাজ করা ঝালর উঠছে বাতাসে। পর্দার আড়ালে দেখা যাচ্ছে ভেতরে অবগুণ্ঠনবতী এক সদ্য যুবতী। তার কৌতূহলী চোখও রেশম পর্দার ফাঁক দিয়ে দেখে নিতে চাইছে বাইরের দৃশ্য। পালকি চলেছে মাঠ, ঘাট, বন, বাদার পেরিয়ে দক্ষিণের পথে। গন্তব্য কালীঘাট। পালকির সামনে সাদা ঘোড়ায় চেপে গিলা করা ধাক্কাপাড় ধুতি আর রেশমের পাঞ্জাবি পরিহিত যে পুরুষ, সেই নারীর স্বামী। সামনেই দেখা যাচ্ছে স্বচ্ছতোয়া আদিগঙ্গা। পুরুষের নির্দেশে পালকি শুদ্ধ বধূকে চুবিয়ে দেওয়া হলো মাঝ নদীতে। মুহূর্তের জন্য দম বন্ধ হয়ে এসেছিল কৌশানীর। জামা কাপড় ভিজে একসা। লাফ দিয়ে উঠে বসে বিছানায়। ঘেমে স্নান করে উঠেছে সে। এই নিয়ে আজ 3য় দেখল ও স্বপ্নটা। এখনো জোরে শ্বাস টানছে সে। মনে হচ্ছে নাকে কানে জল ঢুকে গেছে। কাশির দমকে ফুলে ফুলে উঠছে শরীর। জল খেয়ে একটু ধাতস্থ হয় কৌশানী। পাশের খাটে ইলা ঘুমিয়ে কাঁদা। ও উঠে বাইরের বারান্দায় এসে দাঁড়ায়। বাতাসে হেমন্তের ছোঁয়া। সামনের চক্র রেলের স্টেশন ছাড়িয়ে চোখ চলে যায় ওপারে। কয়েকটা ভাঙাচোরা গুদামঘর পার করেই গঙ্গা। যদিও দেখা যায় না পরিষ্কার, কিন্তু ভেজা হাওয়া নদীর গন্ধ বয়ে আনে। কৌশানীরা 3 মাস হলো এই বাড়িটায় ভাড়া এসেছে। গঙ্গার ধারে একটা পুরনো বাড়ি ভেঙে ফ্ল্যাট হয়েছে নতুন। কৌশানী ইংরেজি নিয়ে পড়ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। বাড়িটা বাবার বন্ধুর। কৌশানী আর ওর বান্ধবী ইলা এখানে থাকছে পড়ার জন্য। দুজনের বাড়ি শিলিগুড়ি। কলেজ যাওয়ার পথে একটা মোড় ঘুরেই রোজ এই জরা জীর্ণ বাড়িটার সামনে থমকে দাঁড়ায় কৌশানী। ভাঙা শ্বেত পাথরের ফলকে চৌধুরী ভিলা নামটা ঝাপসা হয়ে এসেছে। 3 মহলা বাড়িটায় আজ আর কেউ থাকে না। বিশাল বড় বড় থাম 3 তলার ছাদকে ধরে দাঁড়িয়ে রয়েছে কত কাল। দেয়াল ভেদ করে মাথা তুলেছে বট অশ্বত্থ গাছ। শৌখিন ঝুল বারান্দা ভেঙে পড়েছে। রঙিন গাছের জানলাগুলো একটাও আস্ত নেই। উপর দিকের কোনো কোনো অংশের কারুকার্য এখনো যেন বলছে একসময় এই বাড়িটি যথেষ্ট সুন্দর ছিল। বাড়ির সদর দরজা ভেঙে পড়েছে বহু কাল আগে। নিচের টানা বারান্দার কোণে এক পাগলি সংসার পেতেছে। তার পাশেই 2টো ঠেলা আর একটা হাতে টানা রিক্সা রাখা থাকে। দেয়ালের এক কোণে ঝুলছে সরকারি নোটিশ, সতর্কীকরণ, বিপজ্জনক বাড়ি,
ভেঙে পড়তে পারে। কলেজ যাতায়াতের পথে রোজ কৌশানী অবাক হয়ে দেখে বাড়িটা। উত্তর কলকাতায় আখিরিটোলার কাছে এমন পুরনো অট্টালিকা বেশ কয়েকটা আছে, কিন্তু তবু কৌশানীকে কে যেন দাঁড় করিয়ে দেয় ঠিক এই চৌধুরী ভিলার সামনে। বাড়িটার ভেতর থেকে ও চাপা দীর্ঘশ্বাস শুনতে পায়। খুব ইচ্ছে করে একবার মাকড়সার জাল সরিয়ে ঢুকে দেখতে বাড়ির ভেতরটা, কিন্তু একদিন ঢুকতে যেতেই দুটো কুলি বাধা দিয়েছিল। বাড়িটা নাকি ভূতের বাড়ি, সাপ খোপের আস্তানা। ইলা বলেছিল, দেখ, আশেপাশে সব পুরনো বাড়িগুলোর নিচে দোকান, গুদাম, অফিস সব রয়েছে, অথচ এই বাড়িটায় কুকুরও ঢোকে না। কি দরকার তোর এসবের মধ্যে ঢোকার? কিন্তু কি এক অদম্য আকর্ষণ কৌশানীকে বারবার টানে ওই লাল বাড়িটার দিকে। মনে হয় ওই ভাঙা জানলার পাশে কেউ দাঁড়িয়ে ওকে ডাকছে, ওই ছাদে কেউ লুকিয়ে ওকে দেখছে। সেদিন আকাশ ভার হয়েছিল বিকেল থেকেই। এসডির কাছে প্রাইভেট পড়ে মেট্রোয় বাড়ি ফিরছিল কৌশানী। ট্রেনের গন্ডগোলে বেশ রাত হয়ে গিয়েছিল। ট্রাম লাইন পেরিয়ে আখিরিটোলায় ঢুকতেই ঝুপ করে লাইট অফ হয়ে গেল। সামনেই বোধহয় অমাবস্যা, মেঘে ঢাকা আকাশ, ঘুটঘুটে অন্ধকার রাত। থমকে দাঁড়িয়েছিল কৌশানী। হঠাৎ বড় বড় ফোঁটায় বৃষ্টি নামতেই ও মাথা বাঁচাতে ছুটে যায় সামনের বাড়িটার বারান্দায়। পথে আজ কুকুর বেড়াল পর্যন্ত নেই। মোবাইলে দেখে রাত 10টা বেজে গেছে, কিন্তু এই অন্ধকারে বৃষ্টিতে ভিজে ও ফিরবে কি করে? ইলা গেছে কোরিয়ায় মামা বাড়িতে, ফিরবে না সেদিন। হঠাৎ আকাশ জোড়া বিদ্যুতের চমকে তাকিয়ে দেখে ও এসে দাঁড়িয়েছে সেই চৌধুরী বাড়ির পেছনের বারান্দায়। এদিকটা এখন একটু শক্তপোক্ত, সামনেই একটা 1 পাল্লার দরজা। পুরনো বাড়িতে এগুলোকে খিড়কির দৌড় বলতো। কৌশানী হাত দিয়ে চাপ দিতেই ক্যাঁচ করে মৃদু শব্দ তুলে খুলে যায় দরজাটা। ভেতরে ঢাকা বারান্দা। আর একবার বিদ্যুৎ চমকাতেই বাড়ির ভেতরের অংশ স্পষ্ট হয়ে উঠল। উঠোনের একধারে কলঘর, ওধারে বারান্দার মাঝে সিঁড়ি উঠে গেছে দোতলায়। টুপটাপ জল ঝরছে ভাঙা ছাদের ফাটল ছুঁয়ে। কে যেন হাতছানি দিচ্ছে কৌশানীকে। ভীষণ ইচ্ছে করছে বাড়িটা একবার ঘুরে দেখতে। অবশেষে ইচ্ছে ডানায় ভর করে কৌশানী উঠে আসে দোতলায়। বাড়িটা পরিত্যক্ত হলেও ভিতরের ঘরের দরজাগুলো অটুট। একটা ছোট লাঠি কুড়িয়ে ঝুল সরিয়ে কৌশানী এগিয়ে যায় ওপরে। সার সার ঘর পেরিয়ে একটা বড় দরজার সামনে এসে দাঁড়ায়। এটাই বোধহয় বৈঠকখানা ঘর। ভাঙা জানলা দিয়ে দেখা যাচ্ছে হেলে পড়া ঝাড়বাতি, ছেঁড়া সোফা, দেয়ালে কিছু পেন্টিং। বৃষ্টি কমে গেছে। মেঘের ফাঁকে আতফালি চাঁদ, দু একটা তারাও জ্বলে উঠেছে। এক মায়াময় বিষণ্ণ আলো বাড়িটা জুড়ে। কৌশানীর মনটা হু হু করে উঠল হঠাৎ। এই বাড়িটা বড্ড চেনা মনে হয়। পশ্চিম কোণের ওই বন্ধ ঘরটা ওকে ডাকছে ভীষণভাবে। কৌশানীর পা আর ওর দখলে নেই। একটা ঘোরের মধ্যে যেন ও চলেছে। এটা লাইব্রেরি ঘর, সার সার পুরনো বই। আলমারিগুলো যেন ওর চেনা। ওই কোণের আলমারিতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র সহ বেশ কিছু বই, তবে বেশিরভাগই ইংরেজি সাহিত্যের বই। অন্ধকার ফিকে হয়ে আসে। মৃদু পায়ের আওয়াজে চট করে একটা বড় থামের আড়ালে চলে যায় কৌশানী। একটা অল্প বয়সী বউ, পরনে ধনেখালি তাঁত, গায়ে গহনা, এসে ঢোকে ওই ঘরে। এ আবার কে? তখনই আলমারির ওই পাশ থেকে এসে দাঁড়ায় এক সদ্য যুবক। যুবক বলে, বৌমনি, আমার বইগুলো। বউটি মৃদু হেসে একটা আলমারি খোলে। বঙ্কিম রচনা সমগ্রর পেছন থেকে বের করে আনে কয়েকটা কাগজে মোড়া নিষিদ্ধ বই, যাতে রয়েছে ইংরেজদের অত্যাচারের কথা। যুবকের চোখ উজ্জ্বল হয়ে ওঠে। বইগুলো নিয়ে চলে যাচ্ছিল। বউটি ডাকে, ছোট্টা করবো, দাঁড়াও। যুবক ঘুরে দাঁড়ায়। বউটি নিজের গলার বড় হারটা খুলে দেয়, বলে,
টাকার জোগাড় করতে পারিনি ভাই, এটা রাখো তুমি। বৌমণি, যুবকের গলায় বিস্ময়। তোমরা দেশের জন্য যা করছো ভাবলে আমার গর্ব হয়। কিছুই তো সাহায্য করতে পারি না ভাই। হাতটা নিয়ে যুবক বৌদির পা ছুঁয়ে বলে, তোমার মতো করে যদি বাংলার সব বউ মায়েরা ভাবে তাহলে দেশ একদিন স্বাধীন হবেই। আমি পরশু কিছু পোস্টার দিয়ে যাব তোমায় বৌমণি, একটু লুকিয়ে রেখো। আর মানে বলছিলাম, সামনের মাসে যদি কিছু টাকা দিতে পারো। শোনো, আমি যদি কিছু জোগাড় করতে পারি এই আলমারিতেই পাবে। হয়তো আমি আর আসতে পারবো না এই রাতে। আসলে তোমার দাদা ফিরে আসছেন কয়েকদিনের ভিতর। আর তুমিও যা রাখার এখানেই লুকিয়ে রেখে যাও। এই বাংলা বইয়ের আলমারিতে এ বাড়ির কেউ তেমন হাত দেয় না। যুবক জানালা দিয়ে বাইরে চলে যায়। বউটি একটা দীর্ঘশ্বাস ফেলে একটা বই হাতে ফিরে যায়। কৌশানী ওর পেছন পেছন 3 তলায় উঠে আসে। এক ঝলক বউটার মুখ দেখতে পায় এবার। চমকে ওঠে ও। সামনেই এক সরু পাড় ধুতি পরিহিত পুরুষ। বউটা ঘোমটা টেনে সরে দাঁড়ায়। পুরুষ গম্ভীর কণ্ঠে বলে, অত রাতে কোথায় গিয়েছিলে রাঙা বউ? তোমার দিদি ঠিকই বলে তাহলে, অতীন বাইরে থাকে আর সেই সুযোগে তুমি। এসব কি বলছেন দাদা আপনি? ছি ছি, আমি তো লাইব্রেরিতে গেছিলাম। হাতের একটা বই তুলে ধরে বউটি। ওদের গলার স্বরে পাশের ঘর থেকে এক মহিলা বেরিয়ে এসেছে। ওধারের ঘর থেকেও আরেকজন পুরুষ বেরিয়ে এসেছে। কপাল কুণ্ডলা, এসব বই তুমি পড়ো? বাবাকে বলেছিলাম চৌধুরী বাড়ির কোনো বউ স্কুল যায়নি কখনো। জানি না বাবার কি ভীমরতি হয়েছিল যে তোমার মতো পাশ দেওয়া মেয়েকে বউ করে আনলেন। পুরুষটি ঢুকে যায় পাশের ঘরে। শ্রী রাঙা, বড় ঠাকুরের মুখে মুখে কথা কইতেও শিখেছিস? মহিলা শ্লেষ মিশ্রিত কটুবাক্য ছুঁড়ে স্বামীর পেছন পেছন ঘরে ঢুকে গেল। পাশের ঘরের পুরুষটির জ্বলন্ত দৃষ্টি অগ্রাহ্য করে যুবতী দ্রুত পায়ে কোণের ঘরে চলে যায়। বিষণ্ণ মনে কৌশানী নিচে নেমে আসে। এরা কারা? এসব কি হচ্ছে এখানে? বড় হল ঘরে 3 জন পুরুষ ও এক বৃদ্ধ। ওধারে অবগুণ্ঠনে ঢাকা 2 নারী। আলোচনা সভা চলছে। আবার থমকে দাঁড়ায় কৌশানী। বাবা, রাঙাবু যা করছে তাতে পরিবারের সম্মান ধুলোয় লুটোচ্ছে। এর আগে আপনার ছোট ছেলের খোঁজে 2 বার পুলিশ এসেছে। এবার না বাড়ির বউকে থানায় টেনে নিয়ে যায়। আরামকে দাঁড়ায় 500 বৃদ্ধের হাতে তামাকের নল। এক মুখ ধোয়া ছেড়ে বৃদ্ধ বললেন, ছোট খোকা কোথায় কেউ জানো তোমরা? না বাবা, তবে রাঙার সঙ্গে তার যোগাযোগ আছে। বড় বউটি ধীরে ধীরে বলে, বাবা, আপনার ছোট পুত্রের জন্য আপনি রাজা উপাধি পাচ্ছেন না, জানেন তো? ও স্বদেশী করে, ওর নামে হুলিয়াও জারি হয়েছে। আরেক ভাই বলে ওঠে, ওকে আমি ত্যায্য পুত্র ঘোষণা করব। তা অতীন কবে ফিরছে? বৃদ্ধ প্রশ্ন করে। পরশু তো ফেরার কথা। অতীন ফিরলে রাঙা বউকে কালীঘাটে গঙ্গা স্নান আর পূজায় পাঠাও। হীরালালকে সব বুঝিয়ে বলে দিচ্ছি। বৃদ্ধ উঠে পড়লেন। সভা ভঙ্গ হল। কৌশানীর পা মাটির সঙ্গে গেঁথে দিয়েছে কেউ। একে একে অনেক ঘটনা স্পষ্ট হচ্ছে ওর সামনে। আবার পায়ের নুপুরের শব্দে ও সরে দাঁড়ায় আড়ালে। রাঙা বউ দ্রুত পায়ে চলেছে লাইব্রেরির দিকে। আজ গায়ে গহনা নেই, হাতে শুধুই শাখা পলা নোয়া, কানে এক কুচি দুল, গলায় সরু চেন। কিন্তু লাইব্রেরিতে আজ তালা। পাশের বড় জানালা চাপ দিতেই খুলে যায়। বউটি গরাদবিহীন জানলা দিয়ে প্রবেশ করে। একটা আলমারিতে নিচের তাকে বইয়ের আড়ালে এক গুপ্ত কুঠুরিতে রেখে দেয় একটা পুটুলি। বই সাজিয়ে আবার জানালা গলে ফিরে আসে। উঠে যায় 3 তলায়। কৌশানী গরাদবিহীন পথে ঢুকে আসে লাইব্রেরিতে। গুপ্ত কুঠুরি থেকে লাল পুটুলিটা বার করে। বেশ কিছু গহনা। আবার জোরে বিদ্যুৎ চমকায়। ভোর হয়ে এসেছে বোধহয়। আকাশ পরিষ্কার হচ্ছে এবার। অবাক হয়ে কৌশানী দেখে
এক নোংরা পরিত্যক্ত ঘরের মেঝেতে বসে রয়েছে সে। কিছু পুরনো ভাঙা আলমারি ঘর জুড়ে, কয়েকটায় এখনো রয়েছে কিছু বই, তবে সব পোকায় কাটা। চামচিকে আর বাদুরের গন্ধে বাতাস ভারী। ধর্মড়িয়ে উঠতে যায় কৌশানী। বিবর্ণ লাল শালু কাপড়ে মোড়া পুটুলি ছিটকে পড়ে। বেশ কিছু সোনার গহনা ছড়িয়ে পড়ে ধুলোর উপর। এসব কি? চমকে ওঠে কৌশানী। ভোরের বাতাসে পালকির গান মিলিয়ে যাচ্ছে বহু দূরে। বাইরে একটা গুলির আওয়াজ, যেন ছোটাছুটির শব্দ আসছে বাইরে থেকে। কৌশানী ছুটতে যায় জানালায়। ভোরের কুয়াশাতে সব ধোয়া ধোয়া, কেমন যেন ঘোলাটে। আস্তে আস্তে পুটুলি বুকে জড়িয়ে বাইরে বেরিয়ে আসে কৌশানী। শহর কলকাতা জেগে উঠছে ধীরে ধীরে। ঝমঝম শব্দে প্রথম ট্রেন বেরিয়ে গেল গঙ্গার গা ঘেঁষে। চায়ের দোকান থেকে কচুরি ভাজার গন্ধ ভেসে আসছে। কুলিরা রাস্তার কলে স্নান করছে। দূরে রাস্তায় ট্রামের টুংটাং আওয়াজ ভেসে আসছে। এ কৌশানীর চেনা কলকাতা। তবে এতক্ষণ কোথায় হারিয়ে গেছিল সে? মাকড়সার জাল সরিয়ে ভগ্ন সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেও। ফাঁকা ঘরগুলোর দেয়াল থেকে ইট বেরিয়ে আছে। দরজা জানলা উধাও। গাছ গজিয়ে উঠেছে চারপাশে। বড় বড় ফোকরে পোকামাকড়ের বাস। শিকড় বাকড় জড়িয়ে ধরেছে দেয়ালগুলো। উঠোন তো নয়, আবর্জনা স্তূপ। ভাঙা সিং দরজার বাইরে পাগলিটা বসে বিড়বিড় করছে। ওকে দেখে খিলখিলিয়ে হেসে ওঠে। দ্রুত পায়ে নিজের বাড়ির দিকে হাঁটা লাগায় কৌশানী। ঘরে ঢুকে দরজা বন্ধ করে। হাতে এখনো সেই পুটুলি, যা চৌধুরী বাড়ির রাঙা বউ রেখেছিল ছোট দাওয়ারের জন্য। দেশের জন্য দান করেছিল নিজের স্ত্রীধন। কিন্তু পরিবারের সম্মান বাঁচাতে পালকি শুদ্ধ সাঁতার না জানা রাঙা বউকে ডুবিয়ে মারা হয়েছিল আদি গঙ্গায়। আর দেশপ্রেমিক দাওয়ারের ভাগ্যে লেখা ছিল পুলিশের গুলি। কৌশানীর ধীরে ধীরে মনে পড়ছে অনেক কথা। গয়নাগুলো দেখে আস্তে আস্তে ফিরছে ছোট্ট ছোট্ট স্মৃতি। কে যেন বলেছিল ধীরে ধীরে চৌধুরীরা সব শেষ হয়ে গিয়েছিল। এরপর শরিকি ঝামেলায় মামলা লড়তে গিয়ে সব দ্রুত শেষ। হয়তো কারো দীর্ঘশ্বাস লেগেছিল, অথবা ভগবানের অভিশাপ। একটু পরেই হন্তদন্ত হয়ে ইলা এসে ঢোকে। বলে, শুনেছিস কি হয়েছে? একটু আগের ঘটনা। ওই যে পোড়ো চৌধুরী বাড়িটা, ওটা আজকে ভেঙে পড়েছে। কালকে বৃষ্টিটাই বোধহয় দায় রে। বাড়িটা তো ধ্বংসস্তূপ হয়েই ছিল। ভাগ্যিস কেউ মারা যায়নি। কৌশানী একটা দীর্ঘশ্বাস ফেলে শুধু। 100 বছর ধরে ওই বাড়িটা টিকেছিল রাঙা বউয়ের শেষ ইচ্ছে পূরণ হয়নি বলে। গয়নাগুলোর হদিশ যে কেউ পায়নি। গুপ্ত কুঠুরিতে অযত্নে পড়েছিল রাঙা বউয়ের শেষ ইচ্ছেগুলো। আজ কৌশানী এই গয়নার পুটুলি উদ্ধার করায় বাড়িটার সাপ মুক্তি হলো। এবার এই গয়না ও ভারত সেবাশ্রমে দান করে দেবে ভেবেছে। আগের জন্মের অসমাপ্ত কাজ এই জন্মে অবশ্যই শেষ করবে। আপাতত ছোট ঠাকুরপোর আত্মার শান্তির জন্য একটু পুজো দিতে হবে কোথাও। ইতিহাসের বইতে নাম না থাকলেও ছেলেটা ছিল সত্যিকারের দেশপ্রেমিক। শেষ হলো আজকের গল্প। গল্প পাঠে ও ভাসুরের ভূমিকায় সাগ্নিক, বিপ্লবী ও আরেক ভাইয়ের চরিত্রে অভিরূপ, বড় বৌমা ও বৃদ্ধের ভূমিকায় শ্রীমতী স্বপ্না বিশ্বাস, ইলার চরিত্রে সুচিস্মিতা, রাঙাবউ, সূত্রধর ও পাগলির ভূমিকায় আমি দেবস্মিতা। পোস্টার ডিজাইন সুচিস্মিতা এবং সাউন্ড এডিটিংয়ে আমি দেবস্মিতা। গল্পটি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।
আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন গল্পের সব আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। ধন্যবাদ।